সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু মাই ইউটিউব চ্যানেল দ্য ইনফিনিটি একাডেমি। আজ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। আর প্রথমেই আমি বলে রাখি যে ব্যাপারটা হচ্ছে যে ক্লাস 10 এর প্রথম থেকে আমরা শুরু করব, ঠিক আছে? আর প্রথম চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভ্যারিয়েবল। এক্ষেত্রে এই জিনিসটা কি সেটাকে আমরা বোঝার চেষ্টা করি। একচল মানে এখানে চল থাকবে একটা। চল বলতে যেটাকে চলরাশি বা আমরা বলি ভ্যারিয়েবল থাকবে একটা। সেটা মেবি এক্স হতে পারে, সেটা মেবি এক্স হতে পারে, অর ওয়াই হতে পারে, কিংবা জেডও হতে পারে। কিন্তু আমরা প্রধানত কী নিয়ে কাজ করি? আমরা এক্স নিয়ে কাজ করি, ঠিক আছে? একটি চলরাশি বলতে গেলে আমরা মূলত এক্স নিয়ে কাজ করব, ঠিক আছে? এখন দ্বিঘাত দ্বিঘাত সমীকরণ জিনিসটা কি? দ্বিঘাত সমীকরণ হচ্ছে সেই সমস্ত সমীকরণ যাদের ক্ষেত্রে চলরাশির সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। ম্যাক্সিমাম পাওয়ার অফ দ্য ভ্যারিয়েবল ইন দ্য ইকুয়েশন। অর্থাৎ ইকুয়েশনে কোনো সমীকরণে ভ্যারিয়েবলটা যেটা ম্যাক্সিমাম পাওয়ার, এখানে যেমন ভ্যারিয়েবল এক্স, এটার পাওয়ার বলতে ঘাত যেমন এক্স টু দি পাওয়ার এন, এখানে এনটা হচ্ছে এটার পাওয়ার, এখানে এনটা যেটা পাওয়ার। এখন এই পাওয়ারটা যেটা ম্যাক্সিমাম মান থাকবে একটা ইকুয়েশন, একটা ইকুয়েশন আছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন প্লাস টু প্লাস এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। সো এখানে যেটা ম্যাক্সিমাম পাওয়ার আছে সেটা আছে এন প্লাস টু, এখানে এক্স টু দি পাওয়ার এন প্লাস টু, এন প্লাস টু হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার। সো এই সমীকরণটার ঘাত হবে এন প্লাস টু। ক্লিয়ার? এখন এটার যেটা জেনারেল ফর্ম হয় সেটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা সাধারণ রূপটা কি? এটা সাধারণ রূপটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, যেখানে এ বি আর সি এরা বিলংস টু আর, মানে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। এবং এটা হবে অলওয়েজ নট ইকুয়াল টু জিরো, কারণ এটা যদি জিরো হয়ে যায়, এটা জিরো হয়ে গেলে এই সমীকরণটা তখন আর দ্বিঘাত থাকবে না। কারণ এইটা যদি জিরো হয়ে যায় তখন এটা একঘাত হয়ে যাবে, কারণ এখানে বিতে আছে এক্সের পরবর্তী ঘাত, সেটা হচ্ছে ওয়ান, তাহলে এটা একঘাত হয়ে যাবে, তখন এটা দ্বিঘাত হবে না। এই কারণে এইটা মাস্ট, এ নট ইকুয়াল টু জিরো হয়, আর এ বি সি তিনটে হচ্ছে রিয়েল নাম্বার। এরপর আমরা চলে যাব এক্সারসাইজে। সো আশা করি থিওরি সবার ক্লিয়ার হয়েছে, অল্পই কিছু ছিল। এখন আমরা শুরু করবো এক্সারসাইজ। কোষে দেখি 1.1। প্রথম কোশ্চেন কী বলা হয়েছে? কোনগুলি দ্বিঘাত বহুপদী? তোমাদের বলে রাখি আমার হাতের লেখা একটু খারাপ, তো সুতরাং একটু ম্যানেজ করে নিও। কোনগুলি দ্বিঘাত বহুপদী আমরা এখানে দেখবো, এখানে কোনগুলো দ্বিঘাত বহুপদী হবে। এইটা দেখো, এইখানে এই সমীকরণটার সর্বোচ্চ ঘাত কত? এই সমীকরণটাতে এক্সের মানে চলরাশিটির সর্বোচ্চ ঘাত কত? অবভিয়াসলি 2, কারণ এইখানে দেখো ঘাত কত 1, তাহলে 2, তাহলে একের দ্বারা একটা দ্বিঘাত বহুপদী। এদিকে দুয়েরটা দেখো, দুয়েরটায় কি দেখা যাচ্ছে? এক্সের সর্বোচ্চ ঘাত কত? 5। যদি এইটা তুমি গুণ করে ভাবো, গুণ করে দেখতে পারো, এক্স স্কোয়ার প্লাস 2x হবে, তাহলে কত হবে? 7 এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x, ঠিক আছে? তো এইখানে এক্সের সর্বোচ্চ ঘাত কত হবে? 5। তার মানে এই সমীকরণটার ঘাত কত? 5। তাহলে এটা দ্বিঘাত হচ্ছে কি না? এটা 5 হচ্ছে, তাহলে এটা দ্বিঘাত হবে না, তাহলে দুয়েরটা দ্বিঘাত বহুপদী হবে না। আমরা তিনেরটা দেখব। তিনেরটা যদি আমরা এখানে গুণটা করে দিই, তাহলে 2x স্কোয়ার প্লাস 10x, 2x স্কোয়ার প্লাস 10x প্লাস 1। এখানে দেখো এক্সের সর্বোচ্চ ঘাত কত? 2 আসছে, তার মানে তিনেরটা দ্বিঘাত বহুপদী হবে। এখানে দেখো এক্সের সর্বোচ্চ ঘাত 2, 2x স্কোয়ার প্লাস 10x প্লাস 1, ঠিক আছে? আর এইখানে দেখো স্পষ্টই দেখা যাচ্ছে যে এক্সের এখানে সর্বোচ্চ ঘাত কত? 1, কারণ এখানে এক্সের একটি মাত্র টার্ম রয়েছে যেটার সর্বোচ্চ ঘাত হচ্ছে 1, তাহলে এটা 9। তাহলে 1 আর 3 হচ্ছে দ্বিঘাত বহুপদী, 2 আর 4 9। এরপর চলে আসবো দুয়ের অঙ্কটাতে। দুয়ে কী বলা হচ্ছে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, মানে জেনারেল ফর্ম অফ কোয়াড্রেটিক ইকুয়েশন। জেনারেল ফর্ম অফ কোয়াড্রেটিক ইকুয়েশন অবভিয়াসলি যেখানে নট ইকুয়াল টু জিরো হয়, তাহলে কোয়াড্রেটিকই হবে না। আর এ বি সি তিনটা হচ্ছে রিয়েল নাম্বার, তিনটি রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা। এদের এই আকারে, এই জেনারেল ফর্মে এই নিচের যে ইকুয়েশনগুলো দেওয়া আছে এগুলোকে প্রকাশ করতে বলা হয়েছে। যদি সম্ভব হয় তাহলে আমরা একা করবো। একটা দেখো, একটা কী আছে? একটা যদি তুমি এক্স দিয়ে বোথ সাইড গুণ করে দাও তাহলে কী হবে? এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 6x। এটা একটু ক্যালকুলেশন করলে কি পাওয়া যাবে? এক্স স্কোয়ার 6xটাকে বাদ দিয়ে নিয়ে আসো, তাহলে মাইনাস 6 হবে, তাহলে মাইনাস 7x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে চলে এলো, মানে 1 ইন্টু এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস মাইনাস 7 ইন্টু এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, ঠিক? তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে চলে এলো। এরপর দুয়েরটা দেখো, দুয়েরটাও সেম করতে পারো, দুয়েরটা বোথ সাইড এক্স দিয়ে গুণ করো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 ইজ ইকুয়াল টু এক্স কিউব। এইখানে দেখো এক্সের সর্বোচ্চ ঘাত চলছে 3, তাহলে এটা অবভিয়াসলি
কোয়াড্রেটিক তো হবে না, ঠিক আছে, তাহলে দুয়েরটা হচ্ছে না। তিনেরটা এক্স স্কোয়ার প্লাস সিক্স রুট এক্স প্লাস টু, এক্স স্কোয়ার আছে, ঠিক আছে, এক্সের সর্বোচ্চ ঘাত 2, কিন্তু এখানে যে বি এক্স এক্স স্কোয়ার আছে, কিন্তু এখানে কি এক্স আছে, এখানে রুট এক্স, তাহলে তিনেরটাও জেনারেল ফর্ম অফ কোয়াড্রেটিক ইকুয়েশনে আসবে না, ঠিক আছে। আর এই দেখো চারেরটা, দেখো চারেরটা হচ্ছে এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। দ্যাট মিনস যেটা বোথ সাইড ক্যান্সেল আউট হয়ে যাবে, এটাও অবভিয়াসলি জেনারেল ফর্মে আসবে না। তাহলে এটাও আসছে না, এটাও আসছে না, আর এটাও আসছে না। এটাও এই জেনারেল ফর্মে 2 এক্স স্কোয়ার ছিল, 2 3 4 কোনোটাই আসছে না, একমাত্র একটা আসছে, ঠিক আছে, চারটাও আসছে না। তিনে বলা হয়েছে নিচের যে সমীকরণটি দেওয়া আছে এটি চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটাকে এইভাবে সাজানো যায়, এক্স টু দি পাওয়ার 6 মানে কত, এক্স কিউব তার হোল স্কোয়ার না, মাইনাস এক্স কিউব ইজ মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এবার যদি তুমি এক্স কিউবকে একটা কোনো ভেরিয়েবল ধরে নাও, এক্স কিউব ধর টি ধরে নিলাম, তাহলে তখন এটা কী লিখতে পারবো, টি স্কোয়ার এক্স কিউব সমান টি, এখানে টি স্কোয়ার মাইনাস টি মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা দেখো টি এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিক অফ টি, তাহলে টি এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে গেল, ঠিক আছে। আর টি এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন মানে এটা কার রেসপেক্টে হলো, কোন ঘাতের সাপেক্ষে হলো, 3, এক্সের যে 3 ঘাত, তাহলে 3 ঘাতের সাপেক্ষে, কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত না 3 ঘাতের সাপেক্ষে দ্বিঘাত। আরও ভালোভাবে বলতে গেলে এক্স কিউবের সাপেক্ষে হচ্ছে দ্বিঘাত। তাহলে কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত না এক্স কিউবের সাপেক্ষে এই ইকুয়েশনটা, এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ। চারের সমীকরণগুলো দেখো, চারের এক একটাই কী বলা হয়েছে, এ মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5, বলছে এ এর কোন মানের জন্য দ্বিঘাত হবে না। সবসময় মনে রাখবে দ্বিঘাত সমীকরণে কী হতে হয়, এ নট ইকুয়ালস টু 0টা মাস্ট হতে হয় দ্বিঘাত হওয়ার জন্যে। যদি এ ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে দ্বিঘাত নয়, ঠিক আছে। এখানে কত আছে, এখানে এ বলতে হচ্ছে এক্স স্কোয়ারের সহগটা, এ বলতে এক্স স্কোয়ারের সহগ, এখানে এক্স স্কোয়ারের, এখানে এক্স স্কোয়ারের সহগ আছে কত, এখানে এ বলতে এটা জেনারেল ইকুয়েশনে ধরে আমি বললাম, ঠিক আছে। এখানে এ বলতে কত, এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ কত, এক্স স্কোয়ারের সহগটাকে সবসময় নন জিরো হতে হয়। এখানে এক্স স্কোয়ারের সহগ বা কোএফিসিয়েন্ট হচ্ছে এ মাইনাস 2, এটাকে অলওয়েজ নন জিরো হতে হয় যদি দ্বিঘাত হয়, কিন্তু দ্বিঘাত না হলে এটাকে জিরো হতে হয়, যদি দ্বিঘাত না হয় তাহলে এটা জিরো হবে। তার মানে এ ইজ ইকুয়াল টু 2, ঠিক আছে। দ্বিঘাত হবে না কখন, যখন এ মাইনাস 2টা 0 হবে, তাহলে এক্স স্কোয়ারের টার্মটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তখন এক্স থাকবে, তখন থাকবে 3x প্লাস 5 থাকবে, তার মানে সমীকরণটা তখন দ্বিঘাত হবে না। পরেরটা দেখো কী বলা হয়েছে, পরেরটাই বলা হয়েছে এক্স বাই 4 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1/3xকে প্রকাশ করো এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 আকারে, মানে জেনারেল ফর্মে বা সাধারণ আকারে প্রকাশ করতে হবে, এবং এর সঙ্গে এক্সের সহগ এখানে নির্ণয় করতে দেওয়া ছিল, কিন্তু আমি তোমাদের এক্স স্কোয়ার এক্স আর এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কনস্ট্যান্ট, এক্স টু দি পাওয়ার 0 সহগ মানে হচ্ছে একের সহগ, একের সহগ। এবার একের সহগ মানে কি, যে কনস্ট্যান্ট টার্মটা থাকবে, যে কনস্ট্যান্ট টার্মটা থাকবে ইকুয়েশনে, সেই কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে একের সহগ, ঠিক আছে। চলো তোমাদের দেখাচ্ছি এটা কেমনভাবে করবে। দেখো এই ইকুয়েশনটাকে কোনাকুনি গুণ করবে, তাহলে কী পাবো আমরা, 3x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 মাইনাস এক্স, তার মানে 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। এইটা এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস ইজ ইকুয়াল টু 0 এই জেনারেল ফর্মে চলে এসছে। এখন এখানে দেখো, এখানে এক্স স্কোয়ারের সহগ কত, এক্স স্কোয়ারের সহগ কত 3, এক্স এর সহগ কত 1, আর এক্স টু দি পাওয়ার 0 এর সহগ কত -4, কারণ সাইনটা কনসিডার করা হয়, জেনারেল কোনটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। সো এখানে কিন্তু সাইনটা একটু চেক করে নেবে, এখানে সাইনটা চেক করবে, ঠিক আছে, এখানে সাইনটা চেক করবে কী হয়, যেন গুলিয়ে না যায়। আশা করি বুঝতে পেরেছ। পরেরটাও সেম জেনারেল ফর্মে প্রকাশ করতে দিয়েছে, সেটাও এইভাবে, এটাও সে একইভাবেই করবো। 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইজ ইকুয়াল টু, এই দুটোকে গুণ করো, এক্স স্কোয়ার এখান থেকে 3x প্লাস 4x মানে প্লাস 7x প্লাস 12 প্লাস 2, এটা এদিকে নিয়ে চলে এসো, বাঁ দিকে নিয়ে চলে এসো, তাহলে পাওয়া যাবে 2x স্কোয়ার, 7x বোথ সাইড ক্যান্সেল আউট, 12 আর 2 14 প্লাস 23 মাইনাস 14 ইজ ইকুয়াল টু 0, তাই তো, 2x স্কোয়ার প্লাস 9 ইজ ইকুয়াল টু 0, 2x স্কোয়ার প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। এটাও কিন্তু ওই আকারই এলো, কিন্তু এখানে কী বলতো, বিটা হচ্ছে 0, বিটা 0 হতে পারে, কিন্তু এইটা যেন 0 না হয়, ঠিক আছে, বিটা 0 হতে পারে কিন্তু এটা যেন 0 না হয়।
এখানে এখানে বিটা হচ্ছে 0, কারণ এক্স স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স মানে 2x স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। আমরা এইভাবে লিখতে পারি। আর চলে এসো পরেরটায় কী বলা হয়েছে, এক্স প্লাস 2 তার হোল কিউব মানে এক্স কিউব প্লাস 3 এক্স স্কোয়ার ইন্টু 2 প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 2 স্কোয়ার প্লাস 2 কিউব ইজ ইকুয়াল টু, এটা মাল্টিপ্লাই করো তাহলে কীভাবে এক্স কিউব মাইনাস এক্স, তাই না? তাহলে এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 12x প্লাস 8 ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স। এক্স কিউব বোথ সাইড ক্যান্সেল আউট হবে, 6x স্কোয়ার প্লাস এক্সটা দিকে আসবে 13x প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। তার মানে এখানে এক্স স্কোয়ারের সহগ কত আছে 6, এক্সের সহগ আর এক্স টু দি পাওয়ার 0 এর সহগ কত হবে, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 6, এক্সের সহগ কত হচ্ছে 13, আর এক্স টু দি পাওয়ার 0 মানে 1 এর সহগ হচ্ছে 8। দেখো তুমি সাইনটা চেক করে নেবে, সব প্লাস আছে, কোনো অসুবিধা নেই। এরপর চলে এসো 5 দাগের অঙ্কগুলোতে। এখানে কি বলা হয়েছে, 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপরটির বর্গের সমান হয়। ধরা যাক আমরা 42কে দুটো অংশে বিভক্ত করছি এক্স প্লাস ওয়াই, ঠিক এক্স আর ওয়াই দুটো অংশে বিভক্ত করছি। এখন কি বলেছে যে একটি অংশ অপরটির বর্গের সমান, তাহলে ধরি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। কেন? কারণ ওয়াই যে অংশটা আছে সেটা অপর অংশ এক্সের যেটা বর্গ মানে স্কোয়ারের সঙ্গে সমান। কোশ্চেনে বলে দিয়েছি, আমরা লিখে নিয়েছি। তাহলে এটা কী পাবো, ইকুয়েশনটা 42 সমান এক্স প্লাস এক্স স্কোয়ার, বা এটাকে সাজিয়ে লিখলে পাবো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 ইজ ইকুয়াল টু 0। এই ফর্মে আমরা ইকুয়েশনটাকে পাবো। এরপরে কি বলেছে, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল হচ্ছে 143। এবার অযুগ্ম সংখ্যা বলতে সেগুলো দুঘর করে ছাড়া হবে। অযুগ্ম সংখ্যা বলতে 1, 3, 5 এগুলো হচ্ছে ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা। তার মানে একটাকে যদি আমরা এক্স ধরি, অপরটা কত হবে এক্স প্লাস 2। এখান থেকে পরিষ্কার দেখো, আমাদের 1কে এক্স 3 কত, 3 মানে হচ্ছে 1 প্লাস 2, তাহলে এক্স প্লাস 2। আর 5 মানে কত, 5 মানে হচ্ছে এক্স প্লাস 4 মানে 1 প্লাস 4, বা 3টাকে এক্স ধরলে সেটা এটা এক্স প্লাস 2 হতো। তাহলে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা ক্রমিক হয়, আর এই অযুগ্ম সংখ্যাগুলো হবে কত, এক্স অ্যান্ড এক্স প্লাস 2। সংখ্যা দুটো হবে এক্স আর এক্স প্লাস 2, এদের গুণফল মানে এক্স ইন্টু এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 143। যেটা বলা হয়েছে, এটাকে লিখলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 143 ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার? এটা হচ্ছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143, সেটা আমরা এই দ্বিঘাত সমীকরণ থেকে পাবো। তারপরে কি বলা হয়েছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে 313। দুটি ক্রমিক সংখ্যা মানে যে সংখ্যাগুলো পরপর থেকে 1, 2, 3, 4 ডট ডট করে, এগুলো কি ক্রমিক মানে পরপর আছে। যদি ক্রমিক সংখ্যা, তাহলে ধরুন এক্স অ্যান্ড এক্স প্লাস 1, এদের হচ্ছে এরা হচ্ছে দুটি ক্রমিক সংখ্যা। এখন কি বলেছে, এদের বর্গের সমষ্টি মানে এদের বর্গ করে বা স্কোয়ার করে এগুলো সমষ্টি বার করতে হবে। তার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 313। ক্লিয়ার? এটা একটু ক্যালকুলেশন করে নাও, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 হোল স্কোয়ার, 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 313। এটা করি তাহলে 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 312 ইজ ইকুয়াল টু 0। বা এটা থেকে যদি আমরা দুইটাকে ক্যান্সেল আউট করে দিই, কারণ ডান দিকে 0 আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস, আমরা দুইটাকে ক্যান্সেল আউট করতে পারি, যেহেতু ডান দিকে 0 আছে। তখন আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 ইজ ইকুয়াল টু 0। এবার 6 দাগের অঙ্কগুলো দেখে নাও। 6 দাগের প্রথম অঙ্কটা বলা হয়েছে, আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। এখানে আমরা কি ধরবো, ধরে নেব আমরা যে প্রস্থ হচ্ছে x মিটার, তাহলে দৈর্ঘ্য কত বলা হয়েছে, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, তার মানে x প্লাস 3 মিটার। আর কর্ণের ব্যাপারটা আমরা কি জানি, যে এইখানে এটা আয়তক্ষেত্রে যদি কর্ণ হয়, যদি কর্ণ ডি হয়, আর এটা দিয়ে যদি ওয়াই হয়, তাহলে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ডি স্কোয়ার, কারণ এটা তো সমকোণী ত্রিভুজ আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে পিথাগোরাসের থিওরেম অনুসারে বা পিথাগোরাসের পদ্ধতি অনুসারে আমরা বলতে পারি। তো তাহলে এখানে কর্ণের দৈর্ঘ্য যদি দেওয়া আছে 15 মিটার, তাহলে যদি ডি সমান 15 হয়, তাহলে আমরা পাবো ডি স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার, তার মানে 15 225। তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 ইজ ইকুয়াল টু 225। তাহলে এটা কত হবে, এখান থেকে দেখো এটা নিয়ে আসছি, এটা 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 না প্লাস 9 ইজ ইকুয়াল টু 225, ইমপ্লাই করছে 2x স্কোয়ার প্লাস 6x, 225টা বাঁ দিকে নিয়ে চলে এসো, 214 ইজ ইকুয়াল টু 0।
2x তাহলে 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 14 ইজ ইকুয়াল টু 0। এটা হবে ইকুয়েশনটা, ঠিক আছে। এরপর দেখো বলা হয়েছে দুইটা বলা হয়েছে কি, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, কয়েক কেজি চিনি ক্রয় করলেন, ওই টাকায় 4 কিগ্রা চিনি বেশি পেলে চিনির দাম কিগ্রা প্রতি 1 টাকা কম হতো। এটাই করবো। কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন বলা আছে, ধরি x কিগ্রা চিনি ক্রয় করেছিলেন, তাহলে 80 টাকায় x কিগ্রা, ঠিক আছে। বা আরেকভাবে বলতে পারি যে x কিগ্রা, x কিগ্রা চিনি কটাকে পাচ্ছি আমরা 80 টাকায়, তাহলে 1 কিগ্রা চিনি কটাকে পাবো আমরা 80/x টাকায়। যদি 4 কিগ্রা চিনি বেশি পেতেন, ঠিক আছে, যদি 4 কিগ্রা বেশি পেতেন তাহলে কী হতো, x প্লাস 4 কেজি চিনি, কিগ্রা আর কেজি একই, কনফিউজ আর কিছু নেই। x প্লাস 4 x প্লাস 4 কেজি চিনি, তাহলে তিনি কত পেতেন, 80 টাকায় পেতেন তখন তাহলে 1 কেজি চিনি তিনি কত পেতেন, 80/x প্লাস 4 টাকায়। তাহলে তখন কী হতো না, কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো, ঠিক আছে। তার মানে এইখানে 1 কেজি চিনির দাম হচ্ছে এইটা, এক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে 1 কেজি চিনির দাম হচ্ছে 80/x প্লাস 4, প্রথম ক্ষেত্রে 1 কেজি চিনির দাম হচ্ছে 80/x, সেটা ক টাকা ডিফারেন্স এখানে আছে, 1 টাকার, এটা বেশি এটা কম, তাহলে বলতে চাইছে x 80/x মাইনাস 80/x প্লাস 4 ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে ইকুয়েশনটা। ব্যাপারটা বুঝতে পারলি না? দেখো যে বলেছে যে দ্বিতীয় ক্ষেত্রে যদি 4 কিগ্রা চিনি তিনি বেশি পেতেন তখন কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা করে কমতো। এখানে আমরা 1 কেজি, প্রথম ক্ষেত্রে যখন তিনি 80 টাকা x কেজি চিনি কিনেছেন তখন আমরা 1 কেজি চিনির দাম পেয়েছি 80/x টাকা। আবার যখন তিনি 4 কেজি চিনি বেশি পাচ্ছেন তখন 1 কেজি চিনির দাম হচ্ছে 80/x প্লাস 4 টাকা। তাহলে কিগ্রা প্রতি দামের চেঞ্জ হয়েছে, প্রত্যেকে দামের চেঞ্জ স্বাভাবিকভাবে তিনি 4 কেজি বেশি পেয়েছেন বলে দামের চেঞ্জটা বলা আছে 1 টাকা। তাহলে এখানে 1 কেজি চিনির দাম আর এখানে 1 কেজি চিনির দাম, এদের যেটা পার্থক্য হবে দামটা সেটা হচ্ছে 1 টাকা। তো ইকুয়েশনটা হবে এইরকম। এবার দেখব পরের অঙ্কটা 6-3। কী বলা হয়েছে, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে যায় ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 5 কিলোমিটার বেশি হতো তাহলে দ্বিতীয় স্টেশনে যেতে তার 2 ঘন্টা সময় কম লাগতো। এবার দেখো প্রথম স্টেশন, আমরা যেহেতু এখানে বলা হচ্ছে গতিবেগের কথা বলা হচ্ছে, আমরা গতিবেগটাকেই ধরে নেব এক্স, লেট প্রাথমিক গতিবেগ সমান হচ্ছে এক্স, ঠিক আছে। এখন সমবেগে যায়, সমবেগে গেলে কী হয়, এস ইজ ইকুয়াল টু ভিটি ইকুয়েশন নিশ্চয়ই জানো যে দূরত্ব ইজ ইকুয়াল টু বেগ ইন্টু সময়, ঠিক আছে। তাহলে আমরা সময় বার করতে গেলে কি দূরত্ব বাই বেগ করলে আমরা সময় পেয়ে যাব। এখন গতিবেগ প্রথম ক্ষেত্রে এক্স, ঠিক আছে, প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে যেতে ট্রেনের গতিবেগটা হচ্ছে এক্স, আর দূরত্ব কত বলছে 300 কিলোমিটার। তাহলে আমাদের এখানে এসটা দিয়ে আছে, এস মানে দূরত্ব যেটা হচ্ছে 300 কিলোমিটার, ঠিক আছে। আর গতিবেগ হচ্ছে x কিলোমিটার পার আওয়ার, মানে x কিলোমিটার প্রতি ঘন্টা। এবার x কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে 300 কিলোমিটারতে কত সময় লাগবে, s/v, তার মানে 300 বাই ভেলোসিটি মানে গতিবেগ মানে x, 300/x ঘন্টা, ঠিক আছে। তাহলে 300/x ঘন্টা লাগছে প্রথমে। আবার যখন ট্রেনটার গতিবেগ যখন 5 কিলোমিটার বেশি, ঘন্টায় 5 কিলোমিটার বেশি গতিবেগ যদি হয়, তার মানে তখন গতিবেগ কত, দ্বিতীয় ক্ষেত্রে, ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে তাহলে তখন গতিবেগটা কত, তখন গতিবেগ হচ্ছে x প্লাস 5 কিলোমিটার পার আওয়ার, ঠিক, কারণ ঘন্টায় 5 কিলোমিটার বেশি। এরপর গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি, এরপর তখন তাহলে আমাদের যেটা সময় সেটা কত হবে, সেটা টি সময়, তখন তাহলে সময় কত হবে, তখন তাহলে সময় হবে t1 ধরে নিই আমরা, t2 ধরে নিই, তখন তাহলে যে সময়টা লাগবে সেটা হবে t2 ইজ ইকুয়াল টু 300/x প্লাস 5। কী বলেছে, 2 ঘন্টা সময় কম লাগতো সেক্ষেত্রে, ঠিক আছে। তার মানে প্রথম ক্ষেত্রে 2 ঘন্টা সময় বেশি লেগেছে, তাহলে t1টা t2 এর থেকে 2 ঘন্টা বেশি, তার মানে t1 মাইনাস t2 ইজ ইকুয়াল টু 2 ঘন্টা, কারণ t1 হচ্ছে 300/x ঘন্টা, t2 হচ্ছে 300/x প্লাস 5 ঘন্টা। তাহলে আমরা এটাকে পেয়ে যাবো t1 কত, 300/x মাইনাস t2 মানে 300/x প্লাস 5 ইজ ইকুয়াল টু 2। এইটা হচ্ছে এই প্রবলেমটার ইকুয়েশন। আশা করি বুঝতে পেরেছো যে কীভাবে আমরা এখানে সমবেগে কথাটা ইম্পর্ট্যান্ট, এইটার জন্য এস ইকুয়াল টু ভিটি আর টি ইকুয়াল টু s/v, এভাবে আমরা দুটো টাইম বার করবো দুটোর, এবং এই টাইমগুলো যেটা ডিফারেন্স বলা আছে সেটা হচ্ছে 2 ঘন্টা, সেটাকে আমরা ইকুয়েশনে বসিয়ে দিলে আমরা এই মানটা পেয়ে যাব। ঘড়ি বিক্রেতা ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করেন। পরের অঙ্কটা বলছি, যত টাকায় ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ হয়।
ধরা যাক এক্স টাকায় তিনি ক্রয় করেছিলেন, ক্রয় করেন, ধরে নিলাম যে তিনি এক্স টাকায় ক্রয় করেন। এখন তিনি বিক্রয় করেন ক টাকায়? বিক্রয় করেন ক টাকায়? 336 টাকায়। ওয়ান্ডারফুল। ঠিক আছে, লাভ কত হয় বলেছে? তাহলে লাভ কত হবে এখানে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, 336 মাইনাস এক্স টাকা। এই লাভটা কত পার্সেন্ট? এই লাভটা বলছে শতকরা তত টাকা লাভ হয় যত টাকায় ক্রয় করেছিলেন। ক্রয় মূল্যের শতকরা মানে শতকরা তত টাকা বলতে এক্স টাকায় ক্রয় করেছিলেন, এইটার এক্স% লাভ হবে, মানে যত টাকায় ক্রয় করেছেন তত পার্সেন্ট। যদি তিনি 30 টাকায় ক্রয় করেন তাহলে তার 30% লাভ হয়, 30 টাকার 30% লাভ। ঠিক আছে, ঠিক তেমনি এখানে ক টাকায় ক্রয় করেছেন? তিনি এক্স টাকায় ক্রয় করেছেন, তাহলে তিনি এক্স টাকার এক্স% লাভ, এক্স টাকার এক্স% লাভ হচ্ছে এইটা। তাহলে 336 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এক্স ইন্টু এক্স বাই 100। মানে এটা কি? মানে এক্স টাকার এক্স% লাভ, যেটা হচ্ছে 336 মাইনাস এক্স। তাহলে এক্স স্কোয়ার বাই 100 ইজ ইকুয়াল টু 336 মাইনাস এক্স। এটাকে যদি আমরা ক্যালকুলেশনটা করি, এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 33600 ইজ ইকুয়াল টু 0। চলে এসেছি 6-এর 5-এর অঙ্কটাতে। 6-এর 5, 6, 7, 8 4টে বাকি আছে। এবার দেখো স্রোতের বি বলেছে স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিলোমিটার করে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তো রতন মাঝি নৌকায় করে স্রোতের অনুকূলে যাচ্ছে, অনুকূলে গিয়ে আবার ফিরে আসে, এবং ফিরে আসে তোমার সাথে প্রতিকূলে হচ্ছে। ঠিক আছে, মানে অনুকূলে যাওয়ার সময় স্রোতের বেগটা নৌকার গতিবেগের সঙ্গে যুক্ত হবে, আর প্রতিকূলে আসার সময় স্রোতের বেগটা নৌকার গতিবেগের সঙ্গে বিযুক্ত হবে। কারণ স্রোতের অনুকূলে যখন নৌকা যায় তখন এই স্রোতটা নৌকাটাকে এগিয়ে যেতে সাহায্য করে। আবার স্রোতের প্রতিকূলে আসার সময় যখন স্রোত বইছে এইদিকে আর নৌকা চলছে এইদিকে, তখন কি হয়? তখন সেটা নৌকাটাকে বাধা দেয়, নৌকার গতিবেগটাকে কমিয়ে দেয়। তো এইখানে আমরা ধরবো নৌকার গতিবেগটাকে আমরা ধরে নেব x কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এখন তাহলে অনুকূলে যাচ্ছে, অনুকূলে x+2 কিলোমিটার পার আওয়ার, প্রতিকূলে কত? x-2 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, অনুকূলে নৌকা যাচ্ছে x+2 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, এবং প্রতিকূলে যাচ্ছে x-2 কিলোমিটার পার আওয়ার গতিবেগে। যাচ্ছে কত কিলোমিটার? 21 কিলোমিটার, গিয়ে আবার ফিরে আসছে। 21 কিলোমিটার যাচ্ছে, আবার 21 কিলোমিটার আসছে। তাহলে যেতে সময় কত লাগছে? যেতে সময় লাগে সমান কত লাগছে? এটা গতিবেগ দেওয়া আছে v। ঠিক আছে, v1 দেওয়া আছে, এটা গতিবেগ দিয়েছে v2, আর এটা দেওয়া আছে কি s, দূরত্ব দেওয়া আছে। তাহলে কী হয়? t ইজ ইকুয়াল টু s/vi ইজ ইকুয়াল টু vt। সেটা আমরা আগের অঙ্কটাতে একই জিনিস করলাম। তো t ইজ ইকুয়াল টু s/v। তাহলে যেতে সময় লাগছে কত? s/v1, s/v1 মানে s মানে 21 কিলোমিটার, তাহলে 21/x+2। ঠিক আছে, 21/x+2 আওয়ার। আর আসতে সময় লাগে s/v2, তার মানে 21/x-2 আওয়ার। ঠিক আছে, তাহলে যেতে এই সময়টা লাগছে, আসতে এই সময়টা লাগছে। কী বলেছে? গিয়ে ফিরে আসতে সময় লাগে 10 ঘন্টা, মানে টোটাল সময় লাগে 10 ঘন্টা। তাহলে 21/x+2 প্লাস 21/x-2, যাওয়ার সময় এই সময়টা লাগে, যেতে ফিরতে লাগছে এই সময়টা, টোটাল সময় লাগছে কোশ্চেনে বলা আছে 10 ঘন্টা। তাহলে এইটা প্লাস এইটা সমান 10। 21/x+2 প্লাস 21/x-2 সমান 10। এটা হচ্ছে ইকুয়েশনটা। এবার আমরা চলে আসছি 6 থেকে 6 নম্বর অঙ্কটাতে। বলা হয়েছে বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, উভয়ে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। অর্থাৎ তাহলে বাগান সম্পূর্ণ যদি এরা একা একা কাজ করে, মহিম আলাদা কাজ করে আর মজিদ এরা আলাদা কাজ করে, তাহলে সম্পূর্ণ কাজ করতে মহিমের থেকে মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। ধরা যাক মহিমের সময় লাগে কত? 1 ঘন্টা লাগে ধরে রাখি। আর মজিদের সময় লাগে ধরে রাখি x+3 ঘন্টা। কারণ কি? মজিদের তো সময় বেশি লাগে 3 ঘন্টা, তাহলে এইটা। ঠিক আছে, সম্পূর্ণ বাগান বলতে আমরা সম্পূর্ণ বলতে বুঝি এক অংশ। সম্পূর্ণ মানে আমরা কী বুঝি? কোনো জিনিসের সম্পূর্ণ করা মানে আমরা কী বলি? সম্পূর্ণ অংশ মানে হচ্ছে এক অংশ। ভগ্নাংশের কনসেপ্টটা দেখো, সম্পূর্ণ মানে হচ্ছে এক অংশ। এবার তাহলে সম্পূর্ণ মানে এক অংশ করতে মহিমের সময় লাগে x ঘন্টা, মজিদের সময় লাগে x+3 ঘন্টা। ঠিক আছে, এক অংশ করতে লাগে x ঘন্টা, আর মজিদের সময় লাগে x+3 ঘন্টা। ঠিক আছে, তাহলে x ঘন্টায় করছে এক অংশ, 1 ঘন্টায় করবে কত অংশ সেটা আমরা হিসাব করব দুজনের ক্ষেত্রেই। মহিম 1 ঘন্টায় কত করবে? 1/x অংশ। মজিদ 1 ঘন্টায় কত করবে? 1/x+3 অংশ।
ঠিক আছে, এবার 1 ঘন্টায় মোট কত করবে দুজনে একসাথে? একসাথে 1 ঘন্টায় দুজনে কত করবে না, একসাথে 1 ঘন্টায় দুজনে করবে 1/x প্লাস 1/x প্লাস 3 অংশ। বলা আছে 2 ঘন্টায় কাজটি সম্পূর্ণ করতে পারবে, শেষ করতে পারবে না, সম্পূর্ণ করতে পারবে। মানে 2 ঘন্টায় দুজনে একসঙ্গে এক অংশ কাজ মানে সম্পূর্ণ কাজটা করে ফেলবে। তাহলে কি 2 দিয়ে যদি গুণ করে দিই 1 ঘন্টায় করে এটা, তাহলে 2 ঘন্টায় কত করবে 2 × 1 + 1/x 1 + x/3 ইজ ইকুয়াল টু 1, কারণ 2 ঘন্টায় দুজনে মিলে কাজ করলে সম্পূর্ণ কাজটা শেষ করতে পারবে। তাহলে সমীকরণ হচ্ছে এই সমীকরণটা। আশা করি ক্লিয়ার হয়েছে। এরপর আমরা করতে চলেছি 6 দাগের 7 অঙ্কটা। কী বলা হয়েছে, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। একক স্থানীয় অঙ্কটি বড়, দশক স্থানীয় অঙ্কের থেকে 6 বড়, তাহলে অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। এটা দেওয়া আছে। তাহলে ধরি দশক স্থানীয় অঙ্কটাকে x হবো, তাহলে একক স্থানীয় অঙ্ক হচ্ছে x + 6, দশক স্থানীয় অঙ্কটা হচ্ছে x আর একক স্থানীয় অঙ্কটা হচ্ছে x + 6। এখন তাহলে সংখ্যাটা কী হবে? সংখ্যাটি হবে 10x + x + 6। স্বাভাবিকভাবে যেটা হয়, দেখো আমরা 354টা এক্সাম্পল দিয়ে দেখাই। কী করি 3 × 100 প্লাস 5 × 10 প্লাস 4, আমরা এইভাবে লিখি, আমরা তো এইভাবে লিখতে পারি। সংখ্যাটি হচ্ছে এটি, মানে 11x + 6। অঙ্কদ্বয়ের গুণফল বলেছে, অঙ্কদ্বয়ের গুণফল বলেছে কত? অঙ্কদ্বয়ের গুণফলটা কত হবে এখানে? x × x + কত হবে অঙ্কদ্বয়ের গুণফল? x × x + 6 ইজ ইকুয়াল টু x² + 6x। x² + 6x হবে অঙ্কদ্বয়ের গুণফল। এরপর এই গুণফলটা বলেছে সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে সংখ্যাটি থেকে গুণফলটা বাদ দিয়ে দিলে আমরা 12, 11x + 6 সংখ্যাটা থেকে বাদ দিয়ে দেবো আমরা গুণফলটা, x² + 6x ইজ ইকুয়াল টু 12। ক্লিয়ার? তাহলে 11x + 6 - x² - 6x সমান 12। x² - 5x, কারণ 11x - 6 মানে 5x হয়, এটা আমরা নেগেটিভ দিয়ে গুণ করছি, মাইনাস দিয়ে গুণ করছি বলে একবারে মাইনাস দিয়ে গুণ করে লিখছি। আর -6 হয়, এটা -6 থেকে আবার -12 আসবে, সেটা আবার প্লাস আসবে, প্লাস হয়ে যাবে, প্লাসটা ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, তোমরা একটু ঠান্ডা মাথায় ক্যালকুলেশনটা করবে, এটাই হবে। এরপর আছে অঙ্কটা লিখে নিই। অঙ্কটা হচ্ছে যে একটি আয়তক্ষেত্রাকার মাঠ আছে, সেই মাঠের দৈর্ঘ্য 45 মিটার, প্রস্থ 40 মিটার। মাঠটির বাইরের দিকে একটি সমান চওড়া রাস্তা রয়েছে, সেই রাস্তাটির ক্ষেত্রফল হচ্ছে 450 বর্গমিটার বা 450 মিটার স্কোয়ার বলি আমরা। এখন এটাকে কীভাবে আমরা প্রকাশ করবো? দেখো, এইখানে এই যে মাঠটা আছে, মাঠটার ক্ষেত্রফল কত? মাঠের ক্ষেত্রফলটাকে বের করবে। মাঠের ক্ষেত্রফলটা কত? 45 × 40 মিটার স্কোয়ার। কত 45 40? 45 × 2 = 90 হয়, 45 × 4 = 180, তাহলে 1800 মিটার স্কোয়ার। এটা হচ্ছে শুধু মাঠের ক্ষেত্রফল, 1800 মিটার স্কোয়ার শুধু মাঠের ক্ষেত্রফল। তাহলে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফলটা আমাদেরকে বের করতে হবে কত। এখন রাস্তার ক্ষেত্রফল তাহলে কী হবে? রোডের ক্ষেত্রফলটা কী হবে? রোড প্লাস ফিল্ড মাইনাস ফিল্ড, মানে রাস্তা যেটা ক্ষেত্রফল হবে সেটা হবে রাস্তা আর মাঠের মিলিত ক্ষেত্রফল থেকে মাঠের ক্ষেত্রফলটা বাদ যাবে। ঠিক আছে, এখন রাস্তাটা ধরি আমি, রোডটাকে আমরা ধরছি x মিটার চওড়া, তাহলে রাস্তাটা জানিছি x মিটার চওড়া আছে। এখন x মিটার চওড়া একটা রাস্তা আছে, চারদিকে, মাঠের চারদিকে রয়েছে। এখানে এটা হচ্ছে মাঠটা, মাঠের চারদিকে x মিটার চওড়া একটি রাস্তা আছে, x মিটার চওড়া রাস্তা, মাঠের চারদিকে আছে x মিটার চওড়া একটি রাস্তা। মাঠটার ক্ষেত্রফল আমরা বার করেছি 1800 মিটার স্কোয়ার, আর এদিকে রাস্তাটা এখানে x, এই দিকটা x, এই সাইডটাও x। তার মানে এখন দৈর্ঘ্যটা কত হয়ে যাবে? রাস্তা সহ মাঠটা আমরা ক্যালকুলেট করবো। রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য কত হবে? 45 + 2x মিটার, কারণ এই সাইডে x, এই সাইডে x, ঠিক আছে, তাহলে 2x মিটার। আর প্রস্থ হবে 40 + 2x মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? রাস্তা সহ ক্ষেত্রফল হবে 45 + 2x, 40 + 2x ইজ ইকুয়াল টু 1800 প্লাস 90x প্লাস 80x প্লাস 4x² প্লাস
90 80 170 এক্স প্লাস 1800 মিটার স্কোয়ার। ঠিক আছে, এবার তাহলে রাস্তার ক্ষেত্রফলটা আমরা কী করে পাবো? এই রাস্তা সহ ক্ষেত্রফল থেকে 1800টা বাদ দিয়ে। ঠিক আছে, তাহলে 4x স্কোয়ার প্লাস 170x প্লাস 1800 মাইনাস 1800 ইজ ইকুয়াল টু, রাস্তার ক্ষেত্রফল কত দেওয়া ছিল? 450। রাস্তার ক্ষেত্রফল কত দেওয়া ছিল? 450 মিটার স্কোয়ার। তাহলে 450 মিটার স্কোয়ার। এবার আমরা এই ইকুয়েশনে কী পাবো? দেখো কী করে পাবো? 4x স্কোয়ার প্লাস 170x ইজ ইকুয়াল টু 450। তাহলে 4x স্কোয়ার প্লাস 170x মাইনাস 450 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড ইকুয়েশন। তাহলে এখানেই কষে দেখি 1.1 শেষ হলো, শেষ। এখানে